তোমাদের ইংরেজি নিয়ে যাদের একটু দুর্বলতা আছে, অস্বস্তি আছে, এবং যাদের তোমাদের এইচএস পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা এইগুলো হয়ে গেছে, এখন একটু হাতে অবসর সময় আছে তাদের জন্য, এবং আরও তাদের জন্য যাদের ধরো বা কিছু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদেরও জন্য এই যে সময়টা, এই সময়টাতে একটা দ্রুত আমরা ইংরেজির ভিতরকার যে অস্বস্তিগুলো সেগুলো কাটিয়ে উঠে কিভাবে দ্রুত আমরা একটু শক্তপোক্ত হয়ে যেতে পারি ইংরেজিটাতে, আজকের ক্লাসে সেইটারই একটা রোড ম্যাপ তোমাদেরকে দেখাবো। এই প্রসঙ্গে বলে রেখে দিই, যারা নতুন ছাত্রছাত্রী এসছো তাদের জন্য, এবং পুরনো যারা তারা তো জানোই যে আমার কিন্তু লার্ন ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে এই চ্যানেলে। তাতে একদম হাতে ধরে ধরে গ্রামারের বিভিন্ন অংশ, একদম অক্ষর থেকে শুরু করে একদম বাক্য তৈরি পর্যন্ত, টেন্স, ভার্ব, সমস্ত কিছু আলাদা আলাদা ক্লাস নেওয়া আছে। এবং শুধুমাত্র টেন্সের জন্য, এক একটা টেন্সের জন্য আলাদা আলাদা ক্লাস আছে, সেগুলো দেখেও তোমরা কিছুটা অভ্যাস করতে পারো। তো আজকের ক্লাসের প্রসঙ্গে যেটা আসছি সেটা হচ্ছে যে ইংরেজিতে আমরা অত্যন্ত দ্রুত শক্তপোক্ত হব কিভাবে, এই অবসর সময়টাকে কাজে লাগবে। দেখো, প্রথমত ইংরাজি, আমি এখানটাতে প্রথমে লিখে নিচ্ছি। এই ইংরেজিতে প্রথম অংশ যেটা আমাদের, দেখো এইটা করতে গেলে কিন্তু নিজের ভিতরকার অস্বস্তিগুলো কাটাতে গেলে তার আসল অংশগুলোর দিকে কিন্তু তোমাকে নজর দিতে হবে, ঠিক আছে? এবং তোমাকে এটা ভেবে নিতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটাকে একটু মন দিয়ে করব, এবং স্টেপ বাই স্টেপ করব। আমি সেই স্টেপগুলোকে পরপর সাজানোর কথা বলছি। দেখো, এইখানে যদি তোমাকে একটা জিনিস, তুমি ইংরেজিটা পড়তেই পারবে না যদি না তুমি অক্ষর এবং অক্ষরের উচ্চারণগুলো জানো, ঠিক আছে? তাহলে হচ্ছে কি, অক্ষর এবং উচ্চারণ, এইটা প্রথম জানতে হবে। আচ্ছা, এই অক্ষর আর উচ্চারণ দূর ও কি বলছে না, এইটা দিয়ে কিন্তু অনেকের পরবর্তীকালে একটা বানান, একটা প্যাসেজের মধ্যে রয়েছে, সে বানানটা আমি পড়তেই পারছি না, উচ্চারণটা করতে পারছি না, বিকজ আমি মানে একটা শব্দ আর একটা অক্ষর আর একটা অক্ষরের পাশে বসে কি ঠিক উচ্চারণ হচ্ছে আমি তো বানান করতে পারছি না। তাহলে অক্ষরের মূল্য সাংঘাতিক, অক্ষরের উচ্চারণের মূল্য সাংঘাতিক। আমার ক্লাস নেওয়া আছে, সেটা দেখো, এই উচ্চারণের উপরে ডিটেল ক্লাস নেওয়া আছে। এবং আমি তোমাদেরকে এখানে বারবার এই কথাটা বললে তোমাদের বিরক্তও লাগবে। সেটা হচ্ছে যে আমি এখানে যে কটা আলোচনা করব প্রত্যেকটারই আলাদা ক্লাস আমার নেওয়া আছে, এটা তোমাদেরকে বলে রাখলাম। তোমরা সেই প্লে লিস্টে গিয়ে, লার্ন ইংলিশ প্লে লিস্টে গিয়ে তোমরা পরপর দেখে নিতে পারো। আচ্ছা, আর সেটাকে নিয়ে বেশি বলছি না। এই অক্ষরের উচ্চারণ যদি আলাদা হয়, মানে ঠিক মতো উচ্চারণ না করা যায়, তাহলে কিন্তু শব্দটার মানেটাই বোঝা যায় না। এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশ, আমরা ওয়ার্ড, এই শব্দগুলো পাশাপাশি বসে ঠিক কি ধরনের উচ্চারণ হচ্ছে এবং তার মানেটা কি হচ্ছে, মানে দুটো অক্ষর পাশাপাশি বসে কোন শব্দটা তৈরি হচ্ছে। আমার তো ওয়ার্ড বুক আছে, ওয়ার্ড বুক পড়লেই আমার মিটে যাবে, সেটা যেমন ঠিক কথা, তাহলে এই অক্ষর এবং এই ওয়ার্ডের মধ্যে পাশাপাশি বসার যে সম্পর্কটা, সেটা যদি অক্ষরকে তুমি ভালো করে ঝালাও, অক্ষরের যে প্রোনাউন্সিয়েশন গুলো আছে, উচ্চারণগুলো আছে, সেগুলো ঝাড়লে তবে কিন্তু তুমি এই ওয়ার্ডের উচ্চারণ বুঝতে পারবে এবং তার মানেটা ঠিকভাবে বুঝতে পারবে। আচ্ছা, এটা গেল দ্বিতীয় অংশ। 3 নম্বর অংশ যেটা, দেখো, এবার যদি বলে নাও যে আমি একটা বাক্য তৈরি করব, আমি কিন্তু তোমাদের অত্যন্ত দ্রুত কি করে পারবে সেই রাস্তাটা দেখাচ্ছি, একদম গ্রামার বইয়ের মতো না কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? এর পরের অংশ যেটা, সেটা হচ্ছে বাক্য তৈরি করব। আচ্ছা, বাক্য তৈরি করতে গেলে আমাকে কি লাগছে, তোমরা সবাই এতদিন পর্যন্ত যারা পড়াশোনা করেছো তারা মোটামুটি সবাই জানো যে বাক্য তৈরি করতে গেলে আমার লাগছে একটি সাবজেক্ট, একটি ভার্ব আর একটি অবজেক্ট, ঠিক আছে? এটাকে যদি আমি একটু লম্বায় লিখে বোঝাই, আড়াআড়ি ভাবে লিখে বোঝাই, তাহলে এটা কিরকম হবে জিনিসটা? সংক্ষেপে লিখছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট মানে কি, একটা বাক্য যদি আমরা তৈরি করতে যাই, তাতে কেউ একটা কাজ করছে, কিছু একটা কাজ করছে এবং কোনো একটি কাজ করছে। তাহলে এই যে কেউ একটা কাজ করছে, এটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট, যে কাজটি করছে সেটি হচ্ছে ভার্ব, এবং তারপরে যেটি পড়ে থাকছে
সেটা হচ্ছে অবজেক্ট, মানে কোন কাজটি করছে। খুব ভালো কথা। এইখানটাতে গিয়ে আমাকে আসল জায়গাটা শুরু হচ্ছে। ঠিক আছে, এই যে সাবজেক্ট, এটা তো কেউ একজন বা কিছু একটা। এইখানে আসছে নাউনের ধারণা, নাউন অথবা প্রোনাউনের ধারণা। আচ্ছা, নাউন প্রোনাউন এগুলোকে তোমরা পড়লে, মানে যে কোনো জিনিসের নাম বলা হয়, যা কিছু জিনিসপত্র আছে সবই নাউন। ভালো কথা, বুঝলাম। এবং সেই নাউনটার পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা প্রোনাউন। যেমন আমার একটা নাম থাকতে পারে, কিন্তু আমি যখন আমি বলছি সেটা একটা প্রোনাউন। তোমার একটা নাম থাকতে পারে, তোমার বদলে সেই নামটার বদলে যা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। এই অবধি বুঝতে পারলাম। তাহলে সেটা কোথায় লাগে? সেটা লাগে হচ্ছে এই সাবজেক্টের ক্ষেত্রে লাগছে। ঠিক আছে, এবং এই একই জিনিসটা কিন্তু কাজে লাগছে এই অবজেক্টের ক্ষেত্রে। তাহলে এই নাউন এবং প্রোনাউন এই অংশটা দুটো ক্ষেত্রে কাজে লেগে যাচ্ছে, এক হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে আর একটা হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে। তাহলে বাক্য তৈরির দুটো উপকরণ এখান থেকে মিটে যাচ্ছে। দেন এইখানে দেখো, এই সাবজেক্টের মজাটা কি? এই সাবজেক্টে কোনো একটি জিনিস একটি হতে পারে, আবার কোনো একটি জিনিস একাধিক হতে পারে। তাহলে এই নাউন এবং প্রোনাউনের থেকে আমাকে আসতে হবে আর একটি জায়গায়, সেটা হচ্ছে কোনটা এক এবং কোনটা একাধিক, অর্থাৎ কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল। একটি শব্দ তার সিঙ্গুলারে কি উচ্চারণ হচ্ছে এবং তার প্লুরালে কি উচ্চারণ হচ্ছে, এর সঙ্গে এই যে সিঙ্গুলার এবং প্লুরাল, সেখানেই এসে যাচ্ছে কিন্তু আমাদের কি ধারণা। তোমরা কিন্তু খাতায় পরপর স্টেপগুলো একটু লিখে নিও। আমি যেভাবে পরপর স্টেপ, মানে রোড ম্যাপটা যেভাবে তৈরি করছি স্টেপ বাই স্টেপ, সেইভাবে একটু লিখে নিও। এই সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রেই কিন্তু এসে যাচ্ছে আর একটা কথা, এস অথবা ইএস। একটি শব্দ আছে, একটি শব্দকে আমি যখন প্লুরাল করব, সেই শব্দটা মানে একটি নাউনকে যখন আমি প্লুরাল করব, সেই নাউনের সঙ্গে কখন এস বসবে এবং কখন ইএস বসবে, সেই জায়গাটা ক্লিয়ার করা। মানে সিঙ্গুলার যখন থাকছে সেই নাউনের যা উচ্চারণ তাই থাকছে, যেই সেটা প্লুরাল হয়ে যাচ্ছে তখন তাতে কিন্তু এস অথবা ইএস বসছে। এটা যেমন হলো। এইবার এই নাউনের বা সেই সাবজেক্টের আর একটা অংশ আছে না, সেটা হচ্ছে দেখো পুরুষ বা পার্সন। সেটা হচ্ছে দেখো আমি আমরা একরকম কথা বলি, তুমি তোমরা একটা হয়, সে তারা আর একটা হয়। তাহলে এইখানে আসছে আর একটা জিনিস, তার নাম হচ্ছে পার্সন বা পুরুষ বাংলাতে। আচ্ছা, এবার এই পার্সন ক প্রকার? এই পার্সন হচ্ছে তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। খুব ভালো কথা। তাহলে এইখানে খুব ক্লিয়ারলি জেনে নাও শর্টকাটে যে ফার্স্ট পার্সন কারা? আমি আমরা। সেকেন্ড পার্সন কারা? তুমি তোমরা। এই আমি আমরা তুমি তোমরা বাদে যা পড়ে থাকলো সেটাই হচ্ছে থার্ড পার্সন। শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, তাহলে আমি সবার আগে, এটা তো মনে রাখার সুবিধার জন্য বলছি, আমি কে সবার আগে থাকবো আমি। আচ্ছা, ভালো কথা। আমার ঠিক সঙ্গে সবার আগে কে থাকবে? আমরা। তাহলে এটা হলো ফার্স্ট পার্সন। এরপরে কে আসছে? তুমি এবং তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এইসব হয়ে যাওয়ার পরে পড়ে থাকলো যে সেই হচ্ছে থার্ড পার্সন, মানে তার মধ্যে সারা পৃথিবীতে যা কিছু হতে পারে সবই থার্ড পার্সন। সেটা যদি একটা হয় তাহলে সেটা হচ্ছে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার, আর সেটা যদি একাধিক হয় তাহলে প্লুরাল। তেমনি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যদি আমি একা হই তাহলে সেটা সিঙ্গুলার, যদি একাধিক আমার সঙ্গে আরো কেউ থাকে আমরা, সেটা হচ্ছে প্লুরাল। তুমির ক্ষেত্রেও তাই, একটা তুমি সিঙ্গুলার, তোমার সঙ্গে যদি আরো দু একজন বন্ধু থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল, মানে তোমরা। একটা জিনিস এখানে একটা টিপস কি, সেটা হচ্ছে ইংরেজিতে কিন্তু তুমি এবং তোমরা একই উচ্চারণ হয়, সেটা হচ্ছে ইউ, আলাদা কিছু নেই। ভালো কথা গেল। তাহলে পার্সন। তাহলে এই টোটাল জিনিসটার মধ্যে আমাদেরকে আর একটা জিনিস জানার পড়ে থাকলো, সেটা হচ্ছে যে এই যে পার্সন গুলো হলো, এই পার্সনের মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটাকে তুমি গোল করে দাগিয়ে রেখে দাও। বিকজ এই বাক্য তৈরির ক্ষেত্রে পরবর্তীতে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কিন্তু একটা বিশেষ গুরুত্ব থাকবে। যখন পুরো বাক্যটা গঠন করবে সেখানেও কিন্তু খেয়াল রাখবে এই যে এস বা ইএস সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়েছিল, এই এস বা ইএস কিন্তু এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও কখনো কখনো ব্যবহার হবে। ঠিক আছে, এইবার এই জিনিসটা তোমার যখন কমপ্লিট হলো, তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে এই নাউন
এই সরি সাবজেক্ট এবং অবজেক্ট, তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্টের পুরোই মানে অংশ ঝামেলাটা আমার এইটা দিয়ে মিটে যাচ্ছে, ঠিক আছে। আর আমি যখন ওয়ার্ড জানি, আমি যখন উচ্চারণ করতে পারি, তাহলে আমি নাউনের বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের জিনিস আমি সেখানে লিখতে পারছি সাবজেক্ট হিসেবে। আমি যদি আমার একটি বন্ধুর নামকে লিখতে পারি সেটাও যেমন নাউন, আমি এরোপ্লেন লিখতে পারি সেটাও তেমনি নাউন, আমি একটা বাসকে লিখতে পারি সেটাও একটা নাউন, আমি কোনো একটা জন্তু জানোয়ার যা কিছু হোক সেটাও একটা নাউন। এটা আমার তাহলে আমার কি হলো, বাক্যের প্রথম অংশটা সম্পর্কে আমার যে কাজকর্মগুলো ছিল মিটলো। তাহলে পরপর স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে আমি শিখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো বাক্যের আর একটা অংশ, এটাকে মুছে দিচ্ছি নাহলে জায়গার অভাব হবে। এবার বাক্যের দ্বিতীয় অংশ যেটা, সেইখানটাতে আর কয়েকটা কাজ করে নাও ঝটপট, ঠিক আছে। সেটা কি, বাক্যের দ্বিতীয় অংশে পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে ভার্ব। সেটা হচ্ছে ভার্ব। এইখানে হচ্ছে আর একটা খেলা, সেটা কি, এই ভার্বই কিন্তু বলছে যে কোন সময় তুমি কি মানে কাজটা করছো। আর ঠিক এইখানটা থেকেই তোমাকে জানতে হবে যে ভার্ব, যে কাজের যে শব্দগুলো আছে, কাজ করা বোঝায় যে শব্দগুলো আছে সেগুলো কোনটা, আর এই কাজের যে শব্দগুলো আছে সেটা তুমি কোথা থেকে জানতে পারবে, কোথা থেকে শিখতে পারবে, না ভার্বের লিস্ট থেকে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল কি, একটা ভার্বের লিস্ট। এই লিস্ট কোথায় পাবে, এই লিস্ট আমার ক্লাসে পিডিএফ এ দেওয়া আছে, এছাড়া তোমাদের প্রত্যেকের বাড়িতে যে গ্রামার বই আছে তাতে দেখবে ভার্বের লিস্ট আছে। তাতে সেই লিস্টে কি থাকবে, ভার্বের তিনটে অংশ থাকবে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই তিনটে অংশ থাকবে, থেকে ভার্বের এরকম দেখবে তিনটে লিস্ট হবে, ঠিক আছে। যেমন গো, ওয়েন্ট, গান, এরকম তিনটে লিস্টে দেওয়া থাকবে। তাহলে সেখান থেকে তোমার প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত ভার্বগুলো অনেক গ্রামার বইতেই আছে সেটা মোটামুটি কভার করা থাকে। এছাড়া তো আরো আরো প্রচুর ভার্ব তুমি পড়তে পড়তে সেগুলো বুঝতে পারবে বা জানতে পারবে, কিন্তু মোটামুটি ধারণাটা হয়ে যাবে এই লিস্টটা থেকে। এবার আসল জায়গাটা, এবার হচ্ছে আসল জায়গাটা, বাক্য তৈরির ক্ষেত্রে আমরা এই ভার্বের লিস্টটা করলে এখানটা মুছে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে বাক্যের সময়, মানে কোন সময় সেই বাক্যের ঘটনাটা ঘটছে সেটাকে বলছে টেন্স। তাহলে এই যে টেন্স আছে, এই টেন্স ক প্রকার, এই টেন্স তোমরা মোটামুটি সবাই জানো যে একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তাহলে এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের চারটে করে রূপ আছে, ঠিক আছে। এখানটা মুছে দিই, যদি এই চারটে করে রূপ আছে, সেই চারটে রূপ কি, এগুলো আমি অনেকবার একাধিক ক্লাসে এই টেন্সের ক্লাস আমি নিয়েছি, সেগুলো দেখতে পারো, অনেক শর্টকাট ট্রিক্সও আছে তাতে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। হয়ে গেল। এই যে চারটে রূপ আমার আলাদা আলাদা করে নেওয়া আছে, একটা ক্লাসে পুরোটা নেওয়া আছে, হ্যাঁ। এই চারটে রূপকে জলের মতো তৈরি রাখতে হবে। এবং খেয়াল করবে এইখানটাতে এই যে ভার্বের কথা বলেছিলাম, এখানে আসবে কিছু মানে সাধারণ ক্রিয়া, মেন ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। এই দুটো ভার্ব কিন্তু এখানে কাজে লাগবে। এবার অক্সিলিয়ারি ভার্বের কি হয়, তার একটা লিস্ট আছে। প্রেজেন্ট টেন্সে কিছু কিছু অক্সিলিয়ারি ভার্ব লাগবে, যেমন এম, ইজ, আর,
এইগুলো প্রেজেন্ট টেন্সে লাগছে, হ্যাভ, হ্যাজ। আচ্ছা একটু ভেঙে বলেই দিই, ইনডিফিনাইট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব লাগছে না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি লাগছে, এম, ইজ, আর লাগছে। আর কি লাগছে, মেন ভার্ব যেটা আছে তার সঙ্গে একটা আইএনজি, ইং যোগ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা কনজুগেশনটা এটাকে বলছে যে ভার্বের এই টেন্সের কনজুগেশন। এই কনজুগেশনটা যদি তোমরা পড়ো, ওই যে ছোট 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 ভেঙে ভেঙে কবিতা মতো করে দেওয়া আছে, ওইটা পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে। পারফেক্ট টেন্সে কি লাগছে, হ্যাভ অথবা হ্যাজ লাগছে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এইগুলো গেল। থার্ড পারসনের সময় তোমার হ্যাজ বসছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময়, ঠিক আছে। তেমনি পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় কিন্তু হ্যাভ অথবা হ্যাজ লাগছে, বিন লাগছে, এই অক্সিলারি ভার্বগুলো লাগছে, ঠিক আছে। এবং যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আমি এই ব্যাপারে আলাদা একখানা দেখবে একখানা ক্লাস আছে আমার, ওই ক্লাসটার মধ্যে টোটাল টেন্সটাকে কভার করে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। সেটা তো তোমাদের এই অভ্যাসটা, যে প্রিপারেশনটা, এটা অনেক ফাস্ট হবে, ঠিক আছে। তো আমি সবকটা ভেঙে বললাম না, যে প্রত্যেকটা টেন্সে তাহলে এরকম মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের কাজকর্ম আছে, এবং সেই অক্সিলারি ভার্বগুলো কিন্তু তুমি যত ওই কনজুগেশনটা পড়বে তত তোমার কাছে ক্লিয়ার হবে। তাহলে কনজুগেশনটা কিরকম থাকে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যে আই অ্যাম প্লেইং, এই অবধি কিন্তু আমি কনজুগেশন থেকে পেলাম যে আমি খেলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এই অবধি হলে এই পুরো টেন্সটা তোমার কমপ্লিট হয়ে গেলে এবং এই ভার্বের লিস্টটা কমপ্লিট হয়ে গেলে তুমি বাক্যের কতদূর পর্যন্ত এগোতে পারলে। এবার যদি এই সবটাকে মুছে দিই, দেখে নাও কত দ্রুত শিখে যাবে জিনিসটা। এই দুটো অংশ শেখার পরে তোমার পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে যে এর পরের অংশ। তুমি বাক্যের এই পর্যন্ত এগিয়ে গেলে, খেয়াল করো, বাক্যটার এই অবধি তুমি এগিয়ে গেছো, ঠিক আছে। আমি আবার দাগ দিয়ে দিচ্ছি তো বোঝার সুবিধার জন্য, সাবজেক্ট এবং ভার্ব এই অবধি তুমি এগিয়ে গেছো। খেয়াল করে দেখো এই বাক্যটার মধ্যে আই সাবজেক্ট, ভার্ব ছিল প্লে, সেটা টেন্সের কারণে এখানে একটা অক্সিলারি ভার্ব হয়েছে, প্লেটা মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তাহলে এই অবধি পর্যন্ত কিন্তু তুমি এগিয়ে গেছো অলরেডি, মানে সাবজেক্ট এবং ভার্ব একটি বাক্যের একটা বিশাল অংশ তোমার কমপ্লিট হয়ে গেছে। মানে ওটাও কিন্তু একটা বাক্য, আই এম প্লেইং, আমি খেলছি, এটা একটা বাক্য, অবশ্যই বাক্য ওটা। এইবার মজাটা হচ্ছে এর পরের অংশটা যেটা পড়ে আছে, সেটার নাম হচ্ছে অবজেক্ট। এইখানেই হচ্ছে বেশ কিছু কাজকর্ম আছে। তাহলে আমরা প্রথমত একটা জায়গা সহজ করে নিয়েছি, কি অবজেক্ট নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর কিছু নেই। অবজেক্ট হচ্ছে সেটাও নাউন অথবা প্রোনাউনই হবে, হলো। তাহলে এইবার অবজেক্টকে কি করা হয়, এই সাবজেক্টের যেমন দোষ গুণ ইত্যাদি বিচার করা হয়, ঠিক আছে, তেমনি অবজেক্টেরও এরকম নানান জিনিসগুলো ঘটে। যেমন এইখানে লাগে হচ্ছে প্রিপজিশন, এবং এই আর্টিকেল বলতে পারো। আচ্ছা এটা কি, কখনো একটি বোঝাতে এ ব্যবহার করা হয়, যদি ভাওয়েল থাকে তার আগে অ্যান বসে। এগুলো তাহলে কি করছি, এ এবং অ্যান কে পড়ে নিচ্ছি, কোন কোন জায়গায় সেটাকে আমাকে বসাতে হবে একটি বোঝানোর জন্য। আর এখানে কি হচ্ছে, লিখেই দিচ্ছি এ, অ্যান এবং দি, এই তিনটে অংশ। আর দিটা কিসে ব্যবহার হচ্ছে, কোন নির্দিষ্ট কিছু বলতে, টি। দি মানে কি, এইটা মাথায় রেখে দাও, শর্ট ট্রিক্স। টি, অমুকটি, বইটি, টেবিলটি, লোকটি, এইটা যখন বোঝাচ্ছি। আর এ বাদে দিয়ের আরো অনেক ব্যবহার আছে, বিখ্যাত কোনো স্থান, বিখ্যাত কোনো নদী, পাহাড়, এই সমস্ত জিনিসগুলোকে, শাশ্বত কোনো সত্য, এই সমস্তগুলোকে বোঝাতেও তার আগে দিকে ব্যবহার করো। বড় শহর, বড় দেশ, এই দেশ, তার রাজধানী, এই সমস্ত বলতেও কিন্তু বোঝাতে তার আগে দি এর ব্যবহার আছে। কাজে দি এবং এ অ্যান এই জায়গাটাকে তৈরি করে নিচ্ছ। কেন তৈরি করে নিচ্ছ, সংখ্যাকে বোঝানোর জন্য, বা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে হবে তো আমাকে, সেইটার জন্য এই অংশটা আমার রেডি করবার প্রয়োজন। গেল। তাহলে এরপরে যেটা থাকছে প্রিপজিশন।
প্রিপজিশন কি করছে? কোনো একটি জায়গার অবস্থান বোঝাতে, সময়কে বোঝাতে প্রিপজিশনটা আমার কাজে লাগছে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, কোনো কিছুর সাথে টাচ করে আছে বইটা, তাহলে বইটা কোথায় কিভাবে রয়েছে সেটা আমি বোঝাতে পারবো না যদি না অনকে ব্যবহার করি। আচ্ছা, ঘরের মধ্যে যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে ইন। আচ্ছা, বাইরে থেকে ঘরের মধ্যে যদি কোনো কিছু ঢুকছে তখন তার আগে বসছে ইনটু। তাহলে এই যে পুরো অবস্থানকে বোঝানোর জন্য, কার অবস্থান বোঝানো? এই অবজেক্টের অবস্থান বোঝানো। সমস্ত ধরনের খেলাটা কিন্তু গিয়ে ঢুকলো এই অবজেক্টের সামনে। ঠিক আছে, এবার এই অবজেক্টের সামনে আরো বহু কিছু আছে। এই প্রিপজিশনের টোটাল যে অংশটা, যা যা কিছু প্রিপজিশন আছে সব কিছুই কিন্তু কাজে লাগছে এই অবজেক্টের ক্ষেত্রে। কখনো কখনো দুটো বাক্য যখন থাকছে, সেই দুটো বাক্যের কখনো কখনো সাবজেক্টের আগেও এই এ এন ডি অনেক সময় ব্যবহার করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে? আর্টিকেল এবং প্রিপজিশনটা গেল। এবং এই দেখো, এতক্ষণ পর্যন্ত তোমাদের যে অংশগুলো বললাম এগুলো তোমাদের নিজেদেরই মনে হবে এ তো আমরা পারি, ঠিক কথা, কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ জিনিসটাকে এক জায়গায় করতে হবে। এর সঙ্গে তোমাদের যেটা রয়েছে যে বাক্যের কিছু রীতি, আমরা এটা গেল বাক্যের একটা গঠনের একটা অংশটা। ঠিক আছে, এই প্রিপজিশন দিয়ে বা আর্টিকেল দিয়েই কিন্তু ব্যাপারটা শেষ হচ্ছে না, এর সঙ্গে কয়েকটা জিনিস জেনে নেওয়ার দরকার। সেটা কি? এটাকে মুছে দিচ্ছি আবার। আমাদের বাক্য বলার বা ভাব প্রকাশের রীতি, এই বাক্য বলা বা মনের ভাবটা প্রকাশ করবার যে রীতিটা, তার উপর ভিত্তি করে খেয়াল করে নাও যে বাক্যকে কভাগে ভাগ করা যাচ্ছে। আমি সাধারণ কথা বলছি, আমার নাম এই, তোমার নাম এই, আমি এই স্কুলে পড়ি, আমি অমুক জায়গায় যাই, এইগুলো হলো সাধারণভাবে কথা বলা। আচ্ছা, এরপরে তো আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার নাম কি, তুমি এখন কি করছো, প্রশ্ন। তাহলে এইরকম ভাবে বাক্যকে কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে। সেই বাক্যের ভাগগুলো কি কি? যেমন অ্যাসার্টিভ আছে, তাহলে বাক্যের ভাগ এত জটিল ভাবে না ভেবে জিনিসগুলোকে কমপ্লিট করে ফেলা, জিনিসগুলোকে বুঝে নেওয়া, জাস্ট এইটুকু করো। গ্রামারের মতো আছে, বুঝে নিয়ে কত দ্রুত তুমি ইংরেজিতে স্ট্রং হতে পারছো সেই জায়গাটায় এসো। অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, অপটেটিভ আছে, আর এক্সক্লামেটরি আছে। তাহলে এইগুলো কি? সাধারণ বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে আমি যে প্রশ্ন করছি সেই ধরনের বাক্য। ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে, সেই ধরনের বাক্য। অপটেটিভ মানে কিছু আশা করা হচ্ছে, উইশ করা হচ্ছে, সেই ধরনের বাক্য। আর উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি বাক্য। তাহলে মিটে গেল। এই বাক্যগুলোর প্রকারগুলো বই থেকে একটু দেখে নাও, কি ধরনের বাক্য হচ্ছে। কেন দেখে নিতে বলছি? এইবার তো আমি প্রশ্ন করব, এইবার তো আমি প্রশ্ন তৈরি করব। এইবার এই যে আমি টেন্স পড়েছিলাম, এই টেন্স পড়বার সময় কিন্তু প্রতিটি টেন্সের মধ্যে যে ইন্টারোগেটিভ অংশ, ঠিক আছে, আই অ্যাম গোয়িং, এটা যেমন লিখেছিলাম। আচ্ছা, এটাকে অন্যভাবে দেখি, হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং, এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করছি তখন একটা নিয়ম, শর্ট ট্রিক্স জেনে রেখে দাও। যে কোনো প্রশ্ন করবার ক্ষেত্রে বাক্যকে কি করতে হবে? অক্সিলারি ভার্বের মধ্যে কোনটা আছে সেটা খুঁজে নাও, অক্সিলারি ভার্বকে সবার সামনে দিয়ে নাও। ইজ হি গোয়িং, ব্যাস, প্রশ্ন হয়ে গেল। যে কোনো রকম টেন্সের এই যে জিনিসটা আছে, অক্সিলারি ভার্বটাকে জাস্ট সামনে দিয়ে দাও, সেটাই হয়ে গেল তোমার প্রশ্নবোধক বাক্য। এর সঙ্গে তোমার আর একটা জিনিস জানতে হবে, আমরা হ্যাঁ বলি আর আমরা না বলি, ঠিক আছে। তাহলে এই হ্যাঁ এবং না বলার মানে হচ্ছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ বা পজিটিভ নেগেটিভও বলতে পারো হ্যাঁ বলাটা। তাহলে এখানে নট কোথায় যোগ হবে সেটাকেও জানতে হবে। যেমন হি ইজ গোয়িং, এবার আমি যদি ওটাকে না বলি তাহলে এই অক্সিলারির পরে আমি বসিয়ে দিচ্ছি কি? নট। তেমনি এই যে ইজ হি গোয়িং, এইখানে আমি বসিয়ে দিচ্ছি ইজ হি নট গোয়িং। জাস্ট
এই নটটা বসালে হয়ে যাচ্ছে কি, ছোট হাতের এন হবে, নটটা বসালে হয়ে যাচ্ছে কি নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্য অ্যাসার্টিভেও হচ্ছে, নেগেটিভ বাক্য কিন্তু ইন্টারোগেটিভেও হচ্ছে। এরকম প্রত্যেকটা টেন্সে আলাদা আলাদা নর্মাল কনজুগেশন, তার সাথে তোমার ইন্টারোগেটিভ, নর্মাল কনজুগেশন তার সঙ্গে নেগেটিভ, আবার ইন্টারোগেটিভ কনজুগেশন তার সঙ্গে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ কনজুগেশন। এইভাবে চার্ট করে খাতার মধ্যে লিখে নাও। আমার ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা টেন্সের ক্লাসে কিন্তু আমার এই 4টে অংশ কভার করা আছে। কাজে ওইটা যদি দেখে নাও, ওইটা যদি লিখে নাও, ওইটা যদি পড়ে নাও, তোমাদের আর কোনো রকম আলাদাভাবে ভাবতেও হবে না, বুঝতেও হবে না, ঝটাপট লিখতে পারবে, বলতে পারবে। ঠিক আছে, তাহলে গেল এই পুরো অংশটা। এবার দেখো, এই যে আমরা না বললাম আর এই যে বাক্যের যে তোমার অংশগুলোকে দেখালাম, এ বাদে পড়ে থাকছে যে আমরা আরো কিছু অংশ লাগে। সেটা হচ্ছে আমরা প্রশ্ন যখন করি তখন আমাদের কিছু WH ওয়ার্ড লাগে, WH ওয়ার্ড লাগে। যেমন কি, সেটা হচ্ছে এর ব্যাপারে আমার আলাদা ক্লাস আছে। সেটা হচ্ছে WH দিয়ে তোমার হোয়াট মানে কি, হুইচ কোনটি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হুজ কার, ঠিক আছে, হুম কাকে, এই ধরনের যে বিষয়টা, এই যে অক্ষরগুলো লাগে এগুলোকে বলেছি WH ওয়ার্ড। তোমাদের গ্রামার বইতেও আছে, আমার ক্লাসেও আছে। এই WH ওয়ার্ড গুলো আমার কি কাজে লাগছে, এই যে প্রশ্নগুলো আমি করছি তার ঠিক আগে, এই অক্সিলারিটার আগে এই WH বসিয়ে দিলেই কিন্তু সেই প্রশ্নটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তেমনি যেমন ধরো হি ইজ গোয়িং, ঠিক আছে, এইটাকে আমি ইন্টারোগেটিভ করছি, ইজ হি গোয়িং, ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার যদি আমি জিজ্ঞাসা করি সে কি যাচ্ছে, হলো। এবার কোথায় সে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, এই কথাটা যেই হচ্ছে, জাস্ট এই যে WH ওয়ার্ড আছে এখানে নিয়ে এসে ইন্টারোগেটিভের সামনে বসিয়ে দাও। সেটা কি হচ্ছে, হোয়ার ইজ হি গোয়িং, ব্যাস, এটা তোমার একটা ইন্টারোগেটিভ কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। ঠিক তেমনি এই WH ওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা দুটো বাক্যকে জুড়তেও পারবে, সেটা তো আলাদা কথা। সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা বা অ্যান্ড দিয়ে তোমার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা, সেগুলো এর পরের লেভেলের অংশে বলছি। তাহলে দেখো, এইটুকু করার পরে তোমরা যদি একটু ডিগ্রিটা শিখে নাও, ঠিক আছে, ডিগ্রি বলতে কি বলে দিয়েছি যে গুড বেটার বেস্ট, এই ধরনের জিনিস কিছু কিছু তোমরা ডিগ্রি অংশটাকে যদি শিখে রাখো, তাহলে এই অবজেক্টকে এবং সাবজেক্টকে আরো বেশি করে মানে প্রকাশ করবার জন্য, বোঝানোর জন্য এই জিনিসগুলো কাজে লাগে। তার সাথে যেটা লাগছে সেটা হচ্ছে এই যে পুরো বাক্যটা আছে, এই বাক্যটার ম্যাক্সিমাম এই যে সাবজেক্ট নাউন গেল, প্রোনাউন গেল, এখানেই কভার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে থাকছে অ্যাডজেক্টিভ। কেমন ছেলে, কিরকম জামা, কেমন রঙের পেন, এই যে জিনিসগুলো হয় কোনো কিছু দোষ গুণ বা তার প্রকারটাকে বোঝাতে, সেইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। সেটাকে একটু দেখে রাখবে। আর নর্মালি তো জানো যে অ্যাডভার্ব আছে, যে যে কাজটা হচ্ছে, ভার্বটা যে কাজটা করছে সেই কাজটা কেমন করে হচ্ছে, যেমন জোরে যাচ্ছে, জোরে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, ঠিক আছে, এরকম দু রকম প্রকাশ আছে। তাহলে এইটাকে অ্যাডভার্বের অংশটাকে শিখে রাখাটা প্রয়োজন। যে এইগুলো হচ্ছে কি বলতো, বাক্যের অলংকার বলতে পারো, বাক্যকে আরো সুন্দর করে প্রকাশ করবার চেষ্টা। ঠিক আছে, তাহলে এই অ্যাডভার্ব অংশটা গেল। প্রিপোজিশন তো তোমাকে বলে দিলাম, কনজাংশন বলে দিয়েছি, এন্ড মানে কোনো কিছু বাক্যকে দুটো বাক্যের সঙ্গে, একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যকে যোগ করবে। ঠিক আছে, এই যে পুরো যে এই পার্টস অফ স্পিচের যে অংশটা বাক্যের, সেই অংশটাকে একবার দেখে নাও। তাহলে এইবার যদি হয়, পুরো বাক্যটা খেয়াল করো, একটা সাধারণ বাক্যকে তোমার উপর, বাক্যটার উপর কিন্তু তোমার কন্ট্রোল চলে আসছে। আর এই কন্ট্রোলটা আনতে গেলে যারা একটু, তোমরা ধরো এই ক্লাস 10 অবধি পড়েছো, HS অবধি পড়েছো, বা ধরো কম্পিটিটিভ স্টাডির জন্য একটু প্রিপারেশন নিচ্ছ, জাস্ট এই রোড ম্যাপটাকে যদি খানিকটা ফলো করো, এর পরে তো আরো অনেক অংশ আছে। যেমন এই মোডালস আছে, যে কোন কোন মোডাল গুলো লাগে, তারপর তোমার ডিগ্রি আছে, অলরেডি বললাম, ক্লজ আছে, ঠিক আছে, সেগুলো তো আছেই। আমি সেগুলো নিয়ে তো পড়ার তো কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, কিন্তু এইটা মোটামুটি কিন্তু তোমাদের 7 দিনে
যদি একটু মন দিয়ে করো, 7টা দিন যদি এইটার পিছনে দাও, জীবনে তো প্রচুর সময় নানান রকম করে নষ্ট হয়, নানান কাজে নষ্ট হয়। তাহলে একটা জিনিস যেটা তোমার সারা জীবনে নর্মাল চলাফেরার ফেরার ক্ষেত্রে কাজে লাগবে, বিভিন্ন রকম দায় দরকারে অফিসে যাওয়া, হসপিটালে যাওয়া থেকে শুরু করে নানান কাজে সেই যে জিনিসটা তোমার দরকার লাগছে, এমনকি পরীক্ষার ক্ষেত্রেও যে কোন জিনিসটা কাজে লাগছে, তাহলে সেই জিনিস আমি 7টা দিন দিলে যদি আমি এতটা স্ট্রং হয়ে যাই, 7টা দিনে যথেষ্ট স্ট্রং হয়ে যায় এই বয়সে তোমরা যেভাবে স্কুল এবং কলেজের দিকে এগোচ্ছ সেইখানটায় তো তোমরা অবশ্যই পারো সেটা করতে। তাহলে এই 7টা দিনে কিন্তু এই রোড ম্যাপটাকে যদি মেনে চলো, তার মধ্যে আমি বিশেষ অংশ আবার বলছি যে ভার্বেল লিস্ট, ঠিক আছে, এই ভার্বেল লিস্ট একটা পিডিএফ আছে আমার ক্লাসের আলাদা। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার টেন্স, এই দুটোকে আঁকড়ে ধরতে হবে এবং এই দুটো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এর সঙ্গে যেটা থাকছে, ভয়েস একটা ক্লাসে আমার কমপ্লিট করা আছে, ঠিক আছে, মানে কি বাচ্য, ভাব বাচ্য, তো এর সঙ্গে করে নেবে ভয়েস, এবং তারপরে এই সমস্তটা হয়ে গেলে তারপরে তুমি হাত দেবে ন্যারেশনে, তারপরে তুমি ন্যারেশনে হাত দেবে, ঠিক আছে। তাহলে আমি এইটার পরে বললাম না যে দুটো ভাগে নিচ্ছি, এইটা খুব স্ট্রং হয় না তোমার 7 দিনে, তারপরে 7 দিনে কি করতে হবে, এই ন্যারেশন বলো, ভয়েসের আর একটু অংশ বলো, এগুলোকে নিয়ে ক্লজ কি আছে সেগুলোকে নিয়ে, বা সেন্টেন্সের তোমার সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং তার থেকে বড় কথা হচ্ছে ট্রান্সলেশন কত সহজে করতে পারবে সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে এই 7টা দিনে অন্তত এই জায়গাটা নিয়ে লড়ে দাও এবং স্ট্রং হয়ে নাও। যে কোনো ধরনের স্টুডেন্ট হও, যে কোনো ক্লাসে পড়ো না কেন, এইটাকে খুব দ্রুত 7 দিনে কমপ্লিট করা যায় যদি এই রোড ম্যাপটাকে কেউ মেনে চলে, ঠিক আছে। তাহলে আজকে আমি এই ক্লাসটাতে প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম। ইংরাজি কত দ্রুত কত সহজে একটু একটা রূপরেখা পাওয়া যায়, একটা রোড ম্যাপ পাওয়া যায়, সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। নতুন ছাত্রছাত্রী যারা এসছো তাদেরকে বলবো একটু ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, লার্ন ইংলিশের যে প্লে লিস্ট আছে সেটা দেখো। এ বাদে পরীক্ষার নানান ধরনের স্ট্র্যাটেজি, নানান ধরনের কম্পিটিটিভ এক্সাম, নর্মাল এক্সাম, ক্লাসের এক্সাম, বোর্ডের এক্সাম, সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে আমার অসংখ্য ক্লাস আছে, সেই পিছনের ক্লাসগুলোকে অবশ্যই দেখো। আশা করি তোমাদের জীবনে অনেক কাজে লাগবে সেইগুলো। আর একটু ক্লাসটাকে শেয়ার করো, আমার এই চ্যানেলটা করার উদ্দেশ্যই সেটা, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু কিছু কাজে লাগে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের ক্লাসটা কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এইরকম ইন্টারেস্টিং কোনো জিনিস নিয়ে সামনের ক্লাসে। সবাই ভালো থেকো।